পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026-এর এখনও অনেকটাই দেরি আছে, 10 থেকে 12 মাস দেরি আছে। কিন্তু এখনই বিভিন্ন মিডিয়া এবং ওই প্যাক যারা আছেন তারা নানা রকম সমীক্ষা আমাদের সামনে নিয়ে আসছে। সেই সমীক্ষায় কম বেশি তৃণমূলকে এগিয়ে রেখে প্রচার করা হচ্ছে। এটা একটা প্রচার, কিন্তু আমার হাতে সর্বভারতীয় মিডিয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা পশ্চিমবঙ্গ নির্বাচনের উপরে একটা সমীক্ষা করা হয়েছে যে আগামী 2026-এর বিধানসভা পশ্চিমবঙ্গ কে দখল করতে যাচ্ছে, নবান্ন কে দখল করবে। তো সেই সমীক্ষার বিস্তারিত বিবরণ এবং জোট হলে, যদিও ভোটের এখনও অনেক দেরি, তবুও জোট নিয়ে আজকে একটু আলোচনা করব। আর এই রেজাল্টটাও আপনাদেরকে আমি জানাবো যে অল ইন্ডিয়া যে সর্বভারতীয়, তা থেকে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে সমীক্ষাটা করা হয়েছে তাতে কেন বিশ্বাসযোগ্যতা আসছে সে ব্যাপারেও আলোচনা করব। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। মানুষের মনের কথা বলে, মানুষকে ভাবতে সাহায্য করে। স্টেট স্পিক্স সবার জন্য। আসুন বিস্তারিত আলোচনায় যাই। দেখুন, এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে কি ফলাফল হতে পারে। এই মুহূর্তে ভোট হলে আমার হিসাবে টিএমসি কিছুটা হলেও এগিয়ে আছে। 42% থেকে 44%-এর মধ্যে তারা ভোট পাবে এবং 38 থেকে 41% ভোট পাবে বিজেপি। আসন কে কতটা পাবে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। পরে একটা সমীক্ষা আমি আমার নিজস্ব একটা মতামত আপনাদেরকে জানাবো। আজকে জানাবো সেটা হচ্ছে যে এখনও তো জোট ভোট সবই অনেক দেরি আছে। তবুও এর মাঝখানে বিহার এবং কেরলের ইলেকশন আছে। এই সব ইলেকশনের পরে সমীকরণ কিন্তু পশ্চিমবাংলায় অনেকটাই বদলে যেতে পারে বলে আমার মনে হয়। কারণ এক একটা রাজ্যের ভোটের উপরে অনেকাংশেই আমাদের সাধারণ মানুষের মতামত নির্ভর করে। তারাও সেটা নিয়ে চিন্তাভাবনা করে এবং ভোটের বাক্সে সেটা প্রতিফলিত হয়। এটা বারবারই দেখা যায়। যাই হোক, সার্ভে যেটা, প্রথমে সার্ভের কথাটা দিয়ে শুরু করি। সার্ভে যেটা হচ্ছে ওই মানে কে কত আসন পাবে, পশ্চিমবঙ্গের যে দু চারটে সংস্থা এই সার্ভে করেছে এবং সার্ভেতে দেখা যাচ্ছে এবং খবর নিয়ে দেখা যাচ্ছে যে বেশিরভাগই এটা হচ্ছে ওই প্যাক কোম্পানিগুলি করছে। তারা টিএমসিকে এগিয়ে রাখার জন্য এখন থেকে প্রচারে নেমে গেছে। এটাকে একটা ওয়ান কাইন্ড অফ প্রচার হিসাবে দেখানো হচ্ছে যে জনসাধারণের কাছে পৌঁছে যাচ্ছে যে কে মানে কত বেশি পরিমাণ সিটে টিএমসি এগিয়ে যেতে পারবে। দেখবেন মাসে মাসেই এরা বের করবে, হয়তো 12 মাস পরে ভোট হবে, 12 মাসে 12টা এরকম সমীক্ষা বের হবে এবং তাতে দেখবেন যে উত্তরোত্তর সিট সংখ্যাকে বাড়িয়ে দেবে। তো এইটা নিয়ে আমি অতটা বদার নই, বা আপনাদেরকেও আমি বলবো না যে এসব নিয়ে চিন্তার মধ্যে থাকুন বা কিছু করুন। ঠিক আছে, ভোট হবে, দেখা যাবে। কিন্তু আমি সর্বভারতীয় একটা সমীক্ষা যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা হয়েছে, দেখুন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা বিশ্ব ছেয়ে গেছে, AI বলে যেটাকে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিন্তু এই সংস্থাটি IPL-এর ফাইনাল খেলার ফলাফলও কিন্তু করেছিল এবং তারা সেখানে কিন্তু অনেক দিন আগেই বলে দিয়েছিল যে এটা জিতবে হচ্ছে RCB, এবং সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম। সুতরাং কিছুটা বিশ্বাসযোগ্যতা এর মধ্যে আমরা পেয়েছি বলেই এই সংস্থাটির যে প্রাথমিক একটা ফলাফল ওরা বার করেছে, তাতে কিন্তু আমি এসবের কোনোটাতেই বিশ্বাসী নই। এখনও সময় অনেক বাকি আছে। কেন সেই কি হতে পারে, জোট হবে কি হবে না, জোট হলে কি হতে পারে, সেইটা নিয়ে আমি আসছি এরপরেই। তো তারা দেখিয়েছে যে এইখানে বিজেপি 157 থেকে 58টা সিট পাচ্ছে, 130টার মতো সিট পাচ্ছে তৃণমূল, কংগ্রেস পাবে 3 থেকে 4টে এবং বাকি সিটগুলি ওই 2-3টে সিট থাকছে, সেটা আদার্স পাবে। তো এখানে ওই 157-58টা সিট দেখিয়েছে বিজেপিকে আর 130টা দেখিয়েছে টিএমসিকে। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই তারা দেখিয়েছে। তো আমি
এখনও এই সব ব্যাপারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করুক আর যেই করুক, আমি এইসবে বিশ্বাসী নই। তবে আপনাদের সামনে উপস্থাপন করলাম এই কারণে যে এদের আরসিবির যে খেলাটা হয়েছে আইপিএলের ফাইনাল, সেটাতে এরা মিলিয়ে দিয়েছে ফলাফলটা, সেই জন্য আমি এটাকে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। কিন্তু এই সিট যেটা যাই হোক, সিট বা ভোটের রেশিও যাই হোক, সম্পূর্ণই নির্ভর করছে জোট হবে কি হবে না, জোট হলে কি হবে। যদি এই মুহূর্তে টিএমসি একা ফাইট করে, তাহলে আমি বললাম আমার হিসাবে 42-43% মতো ভোট পাবে। আর বিজেপি এককভাবে ফাইট করলে 41% বেশি ভোট পাচ্ছে না, তাও টক্করটা কাটায় কাটায় হবে। এখন এই যে যে ভোটের পার্সেন্টেজটা মানে ডিফারেন্সটা থেকে গেল, এই 1-2% ভোটের ডিফারেন্স, এর আমি আগের একটা এপিসোডেও বলেছিলাম যে কি হতে পারে, ভোটের রেশিওটা কি হতে পারে। তো ওই 1-2% ইয়েটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 1-2%, কিন্তু মারাত্মক আকার ধারণ করে বেশ কিছু সিটে এটা রিফ্লেক্ট হয়ে যায়। তো এইটা এফেক্ট হয়। তো এইটার এই 1-2%টাকে আমরা যেরকম মানে অত ছোট হেলাফেলাভাবে নিলে চলবে না। কিন্তু যদি জোট হয়, জোট কার সঙ্গে হতে পারে? বিজেপির সঙ্গে টিএমসির তো জোট হবে না, বিজেপির সঙ্গে সিপিএমের জোট হবে না, বিজেপির সঙ্গে কংগ্রেসের জোট হবে না। তাহলে আমরা ধরেই নিচ্ছি যে বিজেপি কিন্তু এককভাবে এখানে ফাইট করবে। সিপিএম কি তৃণমূলের সঙ্গে যাবে? সম্ভাবনা নেই বললেই চলে। কংগ্রেস তৃণমূলের সঙ্গে যাবে এই মুহূর্তে বললে কংগ্রেস তৃণমূলের সঙ্গে যাবে না এই মুহূর্তে। কিন্তু তৃণমূল নেত্রী কিন্তু আপ্রাণ চেষ্টা করবে কংগ্রেসকে দলে টানার। কেন বলুন তো? কারণ হচ্ছে যে সংখ্যালঘু ভোটটা আছে, এই ভোটটা কংগ্রেসের এবং সিপিএমের মধ্যে কিছুটা হলেও এবার কিন্তু চলে যেতে পারে। এটা কিন্তু তৃণমূল নেত্রী খুব ভালো করে বুঝতে পারছেন বা বুঝেছেন। সেই জন্যেই সিপিএমের সঙ্গে তাদের সমঝোতা না হলেও আপ্রাণ চেষ্টা করবে কংগ্রেসের সঙ্গে এবং আইএসএফকে নিয়ে নেওয়ার। নওশাদ সিদ্দিকীকেও কিন্তু দলে টেনে নিতে পারে। আগের বারে কংগ্রেসের সঙ্গে সিপিএমের সঙ্গে আইএসএফের সঙ্গে যে সমঝোতা হয়েছিল, সেটা এবার হয়তো আমরা দেখতে পাবো না। আমার মনে হয় এটা হবে না এবার। তো আর কংগ্রেসের সঙ্গে এই মুহূর্তে টিএমসি যাবে না, কারণ কেরলে ভোট আছে। কেরলে কংগ্রেস আর সিপিএম ফাইট করছে আলাদা আলাদাভাবে। কেরল কংগ্রেস এবং সিপিএম সেখানে কিন্তু আলাদা আলাদাভাবে লড়ছে। সুতরাং এই মুহূর্তে সেই জায়গাটায় দেখাতে যাবে না। বা কংগ্রেসের সঙ্গে সিপিএমেরও খুব একটা জোট হবে বলে মনে হয় না এই কেরল ইলেকশন পর্যন্ত। তবে সম্ভাবনা কিন্তু, যদিও আমার মনে হয় না যে পরবর্তীকালে কংগ্রেস সিপিএমের সঙ্গে যাবে, গেলে টিএমসির সঙ্গে যেতে পারে সম্ভাবনা তার সঙ্গে যেতে পারে। যদি বিজেপি এককভাবে লড়ে আর কংগ্রেসের টিএমসির সঙ্গে সমঝোতা হয় বা আইএসএফের সঙ্গে টিএমসির সমঝোতা হয়, তাহলে কিন্তু বিজেপির ভোট কিন্তু বেশ কিছুটা কমে যেতে পারে। সেটা 38%-এও নেমে যেতে পারে আমার ধারণা। আমি যতটুকু ক্যালকুলেশন করে রাজনৈতিকভাবে যে পরিস্থিতি চলছে তার উপরে বিশ্লেষণ করে যেটা আমি দেখেছি, তাতে কিন্তু যদি এদের তিনজনের এই টিএমসি, কংগ্রেস এবং আইএসএফের যদি সমঝোতাটা হয়, তাহলে কিন্তু এদের ভোটটা 45% পর্যন্ত চলে যেতে পারে, এই জোটের ভোটটা। সেক্ষেত্রে কিন্তু বিজেপির ভোটটা কমে 38% পর্যন্ত নেমে যেতে পারে। সুতরাং এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু এখনও এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে যত সময় গড়াবে পরিস্থিতি পাল্টাতে শুরু করবে। বিজেপি যদি বিহারে জিতে যায়, তাহলে কিন্তু পশ্চিমবাংলার উপরে একটা প্রভাব পড়বে। এটা একদম মানে ধ্রুব সত্য কথা। বিজেপি যদি বিহারকে জয় করতে পারে, তাহলে কিন্তু একটা প্রভাব পড়বে। আর কংগ্রেস যদি কেরালাতে প্রভাব বিস্তার করতে পারে, তাহলে কিন্তু তার প্রভাবও কিন্তু পশ্চিমবাংলায় পড়বে এবং সেক্ষেত্রে কিন্তু জোট টিএমসির সঙ্গে হয়ে যাওয়ার সম্ভাবনাটা, আমি অন্ততপক্ষে, এটা আমার নিজস্ব মতামত, আমি প্রবলভাবে দেখতে পাচ্ছি যে তার সঙ্গে জোট হয়ে যাওয়াটা সম্ভাবনাটা থেকে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে জোট হবে না, এই মুহূর্তে জোটের কথাও আসবে না। সেক্ষেত্রে হয়তো কংগ্রেস 4টে
যেটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে দিল্লির সংস্থাটি করেছে, তারা যেটা দেখিয়েছে 4টে, সেটা বেড়ে কিন্তু 8-10টা পর্যন্ত হয়ে যেতে পারে টিএমসির সঙ্গে যদি জোট করে। তো সেই সব ক্ষেত্রে দেখুন, এখন তো কংগ্রেসের আর কিছু নেই, কংগ্রেস তো শেষ। তো সেক্ষেত্রে যদি জোট করে 8-10টা সিট নিয়ে আসতে পারে আগামী দিনে, কিন্তু কংগ্রেস কিন্তু হৃত জমি কিছুটা হলেও পুনরুদ্ধার করার সম্ভাবনাটা থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে কংগ্রেস পরবর্তীকালে জোট করলেও করতে পারে, এই মুহূর্তে করবে না। কেরলের ইলেকশন না হওয়া পর্যন্ত, কেরলের ইলেকশন যতক্ষণ কমপ্লিট না হচ্ছে বা রেজাল্ট কী হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে এরা নেগোসিয়েশনে যাবে কি না। সিট ভাগাভাগির ব্যাপার আছে, সেসবের সমস্ত কিছু পরবর্তীকালে আমরা দেখতে পাবো। কিন্তু এই মুহূর্তে ভোট হলে এই মুহূর্তে যদি কোনো দলের সঙ্গে কোনো দলের জোট হলো না, বিজেপি এবং টিএমসি ডাইরেক্টলি মোকাবেলা করলো, সেক্ষেত্রে কিন্তু টিএমসির সম্ভাবনাটা বেশি। হয়তো খুব বেশি সিটের ফারাক হবে না, কিন্তু জিতবে তারাই। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হিসাব যদি ধরে আগাই, সেক্ষেত্রে কিন্তু বিজেপির জেতার সম্ভাবনাটা তারা এগিয়ে রেখেছে। হয়তো তারা যে ইস্যুগুলি নিয়ে ময়দানে নেমেছিল, সেই ইস্যুগুলি নিয়ে হয়তো তারা বিজেপির কিছু পজিটিভ সাইড দেখে এটা করেছে। কিন্তু এবার আমি ইস্যুভিত্তিক দু একটা আলোচনা করি। ইস্যুভিত্তিক আলোচনা বলতে কী কী ইস্যু হতে পারে এই 26-এর ইলেকশনে, কী কী ইস্যু হতে পারে। যেমন ধরুন, সন্দেশখালির ইস্যুর পরে লোকসভার ভোট হয়েছে, প্রভাব কিন্তু পড়েনি। তারপরে আমরা দেখেছি আরজিকর কাণ্ড, সারা পশ্চিমবঙ্গ এক জায়গায় হয়ে গেছে। তারপরে দেখলাম শিক্ষকদের, মানে দেখছি এখনও, কিন্তু তাতে কি কোনো হেলদোল হবে? ভোটের বাক্সে কি কোনো পরিবর্তন হবে এই ইস্যুগুলিতে? আমাদের সাধারণ মানুষ কিন্তু দেখুন, আপনার পিছনের দিকে যদি আমরা ফিরে যাই, তাহলে দেখবেন যে যারা যারা ওই ক্যামেরার সামনে টাকা নিয়েছিল, ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছিল যেসব নেতাদের টিএমসি, পরবর্তীকালের ইলেকশানে কিন্তু তারা প্রত্যেকেই জিতেছিল। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে কয়েক কোটি টাকা, মানে প্রায় 50-55 কোটি টাকা তো পাওয়া গেল। তারপরেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জেলে বসে থাকাকালীনও পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র থেকে কিন্তু টিএমসি জিতেছে। সুতরাং ইস্যুটা কিন্তু এই যে করাপশনের ইস্যু, এই ইস্যুটা আমার মনে হয়, মানে এটা আমার ব্যক্তিগত মতামত, সাধারণ পাবলিক আমরা যারা, তারা মেনে নিয়েছি যে ওই যারা নেতা, মানে যারা নেতা বা মন্ত্রী হবে, তারা চেটেপুটে খাবে, এটা সাংবিধানিক অধিকার তাদের। সুতরাং তাদের যে দোষ বা তাদের যে এই যে পরিস্থিতি, মানে দুর্নীতি, এই দুর্নীতি সাধারণ মানুষ মনে রাখে না। সাধারণ মানুষ মনে রাখে আমি কি পেলাম, আমি কতটা পেলাম, এই যে 10-11 কোটি পশ্চিমবঙ্গবাসী, তার মধ্যে আমরা কি পেলাম। দেখুন, ডিএ আরেকটা ইস্যু আছে, ডিএ ইস্যু। ধরুন যদি 100 লোক বাজার করতে যায়, বাজারের মধ্যে যদি বা হাট বাজারে যায়, ডিএ ইস্যুর লোক ধরুন 10টা যাবে, মানে যারা ডিএ পায় সরকারি কর্মচারী, 10 জন, 15 জন, 20 জন, 80 জন কিন্তু ডিএ পায় না। তারা কি পায়? তাদের ডিএটা তো মহার্ঘ ভাতা, মানে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে সরকারি কর্মচারীদের কম্পেনসেট করা হয়। তো সেই কম্পেনসেশনটা কারা পায়, কতজন পায়? ধরলাম 100 জন বাজারে গেছেন, 100 জন লোক বাজার করতে গেছেন, তার মধ্যে 20 জন লোক ম্যাক্সিমাম যায় যারা সরকারি কর্মচারী, বাকি কিন্তু সাধারণ লোক, খেটে খাওয়া লোক, যারা বেসরকারি সংস্থায় কাজ করে, তাদের মানে ফিক্সড ইনকাম, ফিক্সড বেতন, এরাই যায়। তো এরা এই ডিএর ইস্যুটাও কিন্তু সেইভাবে খাওয়াতে পারবে না। বিরোধীদের হাতে কিন্তু এখনও কোনো ইস্যু নেই। সেন্ট্রাল, আমি বিজেপি তো এখানে প্রধান বিরোধী দল, তো বিরোধী দলের একটা সেন্ট্রাল ইস্যু থাকা দরকার, যে ইস্যুটা নিয়ে কাট করে দিতে পারবে। আর বিরোধীদের কাজই হচ্ছে
সরকারের ভুল ধরে ইস্যু তৈরি করে সাধারণের মনে ঢুকে যাওয়া। কিন্তু এইখানে এই রাজ্যে কি সেটা হচ্ছে? সেটা হচ্ছে না। বিজেপি সেটা করতে পারছে না। মমতা ব্যানার্জি 34 বছরের বামফ্রন্ট আমলের শাসনে কি করেননি? তিনি যে আন্দোলনগুলি করেছিলেন, সেই আন্দোলনগুলি ছিল কিন্তু 100% মানে অনেস্ট আন্দোলন। মানুষ তাকে বিশ্বাস করেছিল। এই যে ক্রেডিবিলিটি, এইটাই তো দরকার। আজকে বিজেপির কোন নেতার ক্রেডিবিলিটি আছে বলুন তো? কোন নেতার? নিজস্ব নেতাদের কার কার ক্রেডিবিলিটি আছে যারা এই ধরনের আন্দোলন করে সরকারকে একদম পর্যদস্ত করে দিতে পারবে? সেন্ট্রালি কোনো ইস্যু নেই। যে ইস্যুগুলি আসছে সেটা সাধারণ জনগণের ইস্যু, জনগণ মোকাবেলা করছে, সেখানে কোনো পার্টিকে ভিজতে দিচ্ছে না। তাহলে ইস্যু কোথায়? আমি ওই ইস্যুটাকে হাইজ্যাক করে নিয়ে কিছু করব, সেটাও করতে পারছি না। মানে পারছি না করতে দেওয়া হচ্ছে না, সেটাও একটা ব্যাপার। তো মানুষ সেটা বুঝবে। শুভেন্দুবাবুর কট্টর মুসলিম বিরোধিতা, এটাও কিন্তু বিজেপির পক্ষে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আমি বারবারই বলে আসছি, এভাবে কট্টর বিরোধিতা করলে সঠিক ভোট করানোটাই সম্ভব হবে না অনেক জায়গায়। আমি এর আগের দিন বলেছিলাম যে 80,000 বুথের 16,000 বুথ আছে এই সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত। সেইখানে আমাদেরকে কি করতে হবে? মানে এই বিজেপি যারা আছেন, বিজেপির যারা পদাধিকারী, কর্মকর্তা, কার্যকর্তা যাই বলুন, যারা আছেন, তাদেরকে মুসলিমদের ডোর টু ডোর যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। এবং মুসলিমদের প্রধানমন্ত্রীর যে যোজনাগুলি আছে, যে প্যাকেজগুলি আছে, সেই প্যাকেজগুলিকে নিয়ে গিয়ে বোঝাতে হবে যে সবকা সাথ সবকা বিকাশ, এই যে প্রধানমন্ত্রীর যে নারা, এই নারাটা যে তোমাদের জন্য, পশ্চিমবঙ্গেও আমরা আছি তোমাদের জন্য, এই কথাটা বোঝানোর জন্য। কিন্তু কে বোঝাবে? কট্টর মুসলিম বিরোধিতা শুভেন্দু অধিকারী করছেন, যেটা বিজেপির পক্ষে আমার মনে হয় খুব একটা ভালো ফল হবে বলে আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি যতটুকু বুঝি, রাজনীতিটাকে একটু চর্চা করার চেষ্টা করে যেটুকু বুঝেছি, তাতে আমার মনে হয়েছে যে এটা সম্ভব না এইভাবে রাজ্যে জেতা। কারণ সংখ্যালঘু ভোট প্রায় 29-30% আছে। 70% ভোটকে পোলারাইজ করা মানে হিন্দু ভোটকে একেবারে পোলারাইজ করা সম্ভব না। আর যারা আসছে বাইরে থেকে এসে, ওই যে বলেছি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, অর্থমন্ত্রী, রেল মন্ত্রী, এরা একটাও বাঙালি নয়। বাংলার যে কালচার, সেই কালচারটাকে তারা কতটা বোঝে বা বোঝানোর চেষ্টা করে। যারা আজকে পর্যবেক্ষক আছে, সেন্ট্রাল পর্যবেক্ষক বিজেপির আছে, তারাও কিন্তু বাঙালি নয়। বিহারের মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, কেউ বাংলা নয়, সঠিকভাবে বাংলা বলতে পারে না। মানুষের সঙ্গে মিশতে গেলে বাংলা বসে আজকে দেখুন, বড় বড় অনুষ্ঠান হচ্ছে। এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করে যে প্রোগ্রামটা অমিত শাহজি করলেন, মণ্ডল থেকে একদম সর্বোচ্চ স্তরের লোকজন গেছিলেন। প্রশ্নটা হচ্ছে যে এই যে বার্তা অমিত শাহজি দিয়ে গেলেন, সেই বার্তা ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্বগুলি কে নেবে? সেই কান্ডারিটা কোথায়? বিরোধিতা করার জন্য বিরোধিতা ওইটুকুতেই সীমিত। বিরোধিতা করতে হবে, করছি, কিন্তু এই বিরোধিতা সেই বিরোধিতা নয় যে বিরোধিতাতে সরকারকে পাল্টে দেওয়া যায়। এই বিরোধিতা হচ্ছে সেই বিরোধিতা যে স্ববিরোধিতা। আমি নিজের থেকে, আর সব থেকে আরও একটা বড় ব্যাপার, বিজেপির যে মানে সেন্ট্রাল রাজ্য কমিটিটা আছে না, সেই কমিটিতেই তো মতের অমিল। এর সঙ্গে ওর মিল নেই, তার সঙ্গে তার মিল নেই, এই গণ্ডগোল হচ্ছে, ওই কথা কাটাকাটি হচ্ছে। দিলীপবাবুকে দেখতে পাচ্ছে না, শুভেন্দুবাবুকে দেখতে পাচ্ছে না, সুকান্তবাবু যাচ্ছে তো উনি যাচ্ছেন না, উনি যাচ্ছেন তো তিনি যাচ্ছেন না, দিলীপবাবুর বিয়ে হলো তাতে কে গেলেন না মন্তব্য নিয়ে অনেক। এই সব তো মানুষ সবাই দেখছে। সুতরাং জোট, যেখানে ছিলাম সেখানে ফিরে আসি, জোট যদি হয়, যদি কংগ্রেস, আইএসএফ, তৃণমূল, এই জোটটা হওয়ার সম্ভাবনা এখন নেই, কিন্তু হওয়ার সম্ভাবনাটা প্রবল, তাহলে কিন্তু এরা জিতে যাবে। বিজেপি সেখানে কিছু করতে পারবে না, যতই এআই দিক আর নিজেরাই মত প্রকাশ করুক, সাধারণ মানুষ ভোট কিন্তু
তখন ওইখানে দেবে, কারণ তখন কিন্তু ভোটটা অন্যরকমভাবে হবে। আর যদি কিছুই না হয়, কোনো জোটই হলো না, সেক্ষেত্রে হয়তো 15-20-20টা আসনের তফাৎ থাকবে, কে জিতবে কে, হাড্ডাহাড্ডি ফাইটটা হবে, এটা ঠিক, মানে প্রোভাইডেড যে ভোটটা বিজেপিকে করাতে হবে। টিএমসি যেমন ভোটটা করাতে পারে, বিজেপিকেও ভোটটা করাতে হবে, সঠিক প্রক্রিয়া মেনটেন করতে হবে, এবং কাউন্টিং মানে একদম ওই ভোটের মানে দামামা যেদিন বাজবে, মানে ভোট ইলেকশন কমিশন যেদিন ভোটটা ডিক্লেয়ার করবে সেদিন থেকে শুরু করে একদম কাউন্টিং শেষ হওয়া পর্যন্ত প্রচণ্ডভাবে খেটে মানুষকে বুঝিয়ে, মানুষকে সাথে নিয়ে বিজেপিকে চলতে হবে। টিএমসি এখনও পর্যন্ত অ্যাডভান্টেজে আছে, প্রচণ্ডভাবে এগিয়ে আছে, কারণ মমতা ব্যানার্জির এখনও পর্যন্ত সাবস্টিটিউট বাংলা খুঁজে পায়নি। মমতা ব্যানার্জি সাবস্টিটিউট যেদিন বাংলা খুঁজে পাবে, মমতা ব্যানার্জিকে কিন্তু ফেলে দিতে বাংলার মানুষ এক মুহূর্ত ভাববে না। এটা হাটে, বাসে, বাজারে, অটোতে, টোটোতে, রিক্সাতে, প্লেনে যেখানে যাবেন আপনারা শুনতে পাবেন। কিন্তু বিশ্বাসযোগ্য লোক কোথায়? কাকে বিশ্বাস করবে? না কংগ্রেসের আছে বিশ্বাসযোগ্য লোক, না সিপিএমের আছে বিশ্বাসযোগ্য লোক, না বিজেপির আছে বিশ্বাসযোগ্য লোক, কেউ বিশ্বাসযোগ্যতা নেই। মানে যাকে বিশ্বাস করতে, মানুষ ভরসা করবে কাকে? মমতা ব্যানার্জিকে বিশ্বাস করতো 100% সৎ। আজকে সে কি কতখানি সৎ কতখানি অসৎ আমি এসবের মধ্যে যাব না, কিন্তু যখন সে আন্দোলনটা করছিল বামপন্থীদের এগেনস্টে, সেই সময় কিন্তু তার আন্দোলনটা ছিল সৎ আন্দোলন, ঝাঁপিয়ে পড়তো, কাঁপিয়ে দিয়েছিল। তো সেই জায়গাগুলি বুঝতে হবে। আজকে মুসলিম চটিয়ে ভোট আদায় করব, মুসলিমদেরকে খেপিয়ে দিয়ে হিন্দু ভোট পোলারাইজ করব, সব হিন্দু এক হও, জয় শ্রীরাম, জয় ভারত মাতার জয়, এসব বলে সাময়িক কিছু গেন করা যায়, ওই সময়টুকু গেন করা যায় যেটুকু সময় নেতারা ওখানে থাকবে। নেতারা ওই অনুষ্ঠান বা সভামঞ্চ ত্যাগ করার পরে এসব নিয়ে কিন্তু মানুষ আর কোনো কিছু বদার করে না। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি যতটুকু বুঝি, নানার দিকে ঘুরে টুরে বেরিয়ে আমি অনেক কিছু বোঝার চেষ্টা করি, সেই বোঝার চেষ্টার মধ্যে যেটা আসে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এটা ছিল আজকে আমার প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। যদি কোনো মতের অমিত মনে হয় যে আমি যেসব বলছি তাতে আপনাদের সঙ্গে মতের মিল হচ্ছে না, অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, কারণ আনন্দে থাকাটা কিন্তু আমাদের খুব জরুরি। আজ এই পর্যন্তই, নমস্কার।